বিশ্বনাথের ঘরের টেবিলের ওপর একটা খবরের কাগজ রাখা রয়েছে। টেবিলের অন্য পাশে 3টে চায়ের কাপ, প্রতিটা চায়ের কাপ খালি। কাপের একদম তলায় সামান্য কিছু চা অবশিষ্টাংশ পড়ে রয়েছে। তা দেখেই বোঝা যায় মাত্র কিছুক্ষণ আগে এই 3টে কাপ চায়ে ভর্তি ছিল। সময়টা প্রায় দুপুর, আর এই সময় আমাদের চা খাবার একমাত্র কারণ হলো দাসবাবু। দাসবাবুর এ বাড়িতে আসার পেছনে কিন্তু একটা শক্তপোক্ত কারণ রয়েছে। সেই ব্যাপারটা নিয়ে বিশ্বনাথের সাথে কথা বলার জন্যই তিনি এই প্রায় দুপুরের সময় বিশ্বনাথের বসার ঘরে উপস্থিত হয়েছেন। আজ সকালেই দাসবাবু টেলিফোন করে বিশ্বনাথের কাছে তার আসার কথা জানিয়েছিলেন। সে সময় আমি নিজে বিশ্বনাথের ঘরেই উপস্থিত ছিলাম। টেলিফোন রাখার পরেই বিশ্বনাথকে প্রশ্ন করেছিলাম, এই বিশ্বনাথ, দাসবাবু টেলিফোন করেছিলেন বলে মনে হচ্ছে, নতুন কোনো কেস নাকি? কেস তো একটা আছেই সৌরভ, তবে ঠিক কেসটা যে কী তা দাসবাবু টেলিফোনে কিছুই বললেন না। তিনি একটু পরেই বাড়িতে আসবেন বললেন, তখন জানা যাবে সবটা। এবার বেশ সপ্তাহখানেক হয়ে গেল বলো বিশ্বনাথ, তোমার হাতে কোনো কেস নেই। সৌরভ, কেস তো অনেক আছে, কিন্তু তাতে মাথা ঘামানোর মতো কিছু নেই বলে আমি চট করে যে কোনো কেস হাতে নিতে পছন্দ করি না, তা তো তুমি জানো। সে আমি জানবো না তো কে জানবে বলো তো? এই যে আজ পর্যন্ত কত কেসে তোমার সঙ্গে আমি থেকেছি। হ্যাঁ, এটাও সত্যি যে আমার সাথে তোমার পরিচয় হওয়ার আগেও তুমি বেশ কিছু কেসের সমাধান করেছো। তবে তারপর থেকে কিন্তু আমায় ছাড়া তুমি কোনো কেস একা একা সমাধান করোনি। একমাত্র আমি যখন শহরের বাইরে গিয়েছিলাম তখন একটা কেসের কথা বলেছিলে। ওটা একটা চুরির কেস ছিল, ঠিকই বলেছ। ওই একটা কেস ছাড়া আর অন্য কোনো কেস কিন্তু আমি তোমায় ছাড়া সমাধান করিনি। সেক্ষেত্রে তুমি আমার সহযোগী বটে, কারণ তোমায় আমি কখনোই সহকারী বলে মনে করি না। বিশ্বনাথ এই কথাটা মিথ্যে বলেনি। প্রতিবার যখনই কেসের প্রয়োজনে তাকে অন্য কারোর কাছে আমার পরিচয় দিতে হয়েছে, তখনই সে বারবার আমায় তার সহযোগী এবং বন্ধু বলে পরিচয় দিয়েছে। অথচ আমি জানি আমি প্রতিটা কেসে তার সহকারীর কাজ করেছি মাত্র। কারণ বিশ্বনাথ যেভাবে তদন্তে তার সূক্ষ্ম বুদ্ধি এবং অনুমান ক্ষমতা কাজে লাগায়, তার কোনোটাই আমি পারি না। একটা সামান্য জিনিস দেখে বিশ্বনাথ যেভাবে সেটার বিশেষণ করতে পারে, তা আমি আজও করে উঠতে পারিনি। তবে হ্যাঁ, চেষ্টা করে চলেছি সবসময়। বিশ্বনাথের সাথে এইসব কথাবার্তার মধ্যেই একবার হরি এসে ঘরে ঢুকল। কি একটা কাজে যেন কিছুক্ষণ এদিক ওদিক থেকে তারপর আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আগে আমার গোলাপ ফুলের চারাটা কাল রাতে কে যেন চুরি করে নিয়ে গেছে। আমি অবাক হয়ে বললাম, গোলাপ গাছের চারা কোথায় ছিল হরি? হরির মুখটা কেমন যেন ছোট হয়ে এসেছে তার গোলাপ গাছের চারা চুরি যাওয়ার জন্য। মনে মনে বেশ কিছুটা আঘাত পেয়েছে সে। ওই পাঁচিলের সামনে উঠোনে লাগানো ছিল, আজ সকালে উঠে দেখি নেই। এই কারণেই আজ সকাল থেকে আকাশ মেঘলা হয়ে আছে, বুঝলে সৌরভ? তোমাদের ওসব কথা রাখো তো। আমার গোলাপ গাছকে চুরি করলে আমি জানি না, কিন্তু আমার কিন্তু গোলাপ গাছ চাই। আমি হাসতে হাসতে বললাম, এ বড় জটিল কেস কিন্তু বিশ্বনাথ। হরির গোলাপ গাছের চারা তোমায় খুঁজে দিতেই হবে, কি বলো? তা ঠিকই বলেছ সৌরভ, এত দামি গোলাপ গাছের চারা এ যে কোনো হিরে মানিকের চেয়েও মূল্যবান। দাদা বাবু, তোমরা আমার গোলাপ গাছ নিয়ে মজা করছো তো? ঠিক আছে, তোমাদের কারো সাহায্য দরকার নেই, আমি নিজেই খুঁজে বার করতে পারবো। বলেই একবার রাগত দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। ঠিক তার ঘণ্টাখানেক পরেই ঘরে এসে ঢুকলেন দাসবাবু। বলুন দাসবাবু, কী কারণে এত হন্তদন্ত হয়ে আপনার এখানে আগমন? তার কোনো হেতু কি আমাদের বলা যাবে? বিশ্বনাথ যখন দাসবাবুর সাথে একটু মশকরা করার ভঙ্গিতে কথা বলে, তখন তার কথায় এই ধরনের কথা বলার প্রবণতা দেখা যায়। আপনি মশকরা করছেন বিশ্বনাথবাবু, আর আমি এদিকে কতটা বড় বিপদে পড়ে আছি। আচ্ছা, যাই হোক, এমন একটা কেস আমার হাতে এসেছে যেটা আপনি ছাড়া মনে হয় না কেউ আমায় উদ্ধার করে দিতে পারবে। সে না হয় বুঝলাম, কিন্তু কেসটা কি সেটা আমায় খুলে না বললে তো আমি কিছুই বুঝতে পারবো না। বলবো বলেই তো আপনার কাছে এসেছি বিশ্বনাথবাবু।
আসলে একটা কেস এসছে আমার হাতে। কেস বলতে আমার থানার এলাকায় একটা খুন হয়েছে। যিনি খুন হয়েছেন তার বয়স এই মোটামুটি 40-এর ঘরে। ভদ্রলোক একসময় ব্যবসা করতেন, বর্তমানে তার ছেলে ব্যবসার হাল ধরেছে। তবুও ভদ্রলোক মাঝে মাঝে ব্যবসার খুঁটিনাটি দেখতে দোকানে যেতেন। বেশ কয়েক মাস ধরে কোনো কারণবশত তিনি খুব অসুস্থ। সে ব্যাপারটা তার ছেলে পুরোপুরি খুলে বলতে পারেনি, তবে অসুস্থতার কথা তার বাড়ির কাজের লোক আমাদের জানিয়েছে। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু নয় তো? না বিশ্বনাথবাবু, আসলে ভদ্রলোককে খুন করা হয়েছে তার ঘরেই, তবে স্বাভাবিক কোনো কারণে নয়। ভদ্রলোকের মাথার পেছনে একটা আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং তার দেহ পড়েছিল ঘরের মেঝেতে। আমরা পৌঁছবার আগেই তার ছেলে এবং কাজের লোক মিলে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করেছে। তবে দরজা ভাঙার পরই কাজের লোক বোধহয় ভদ্রলোকের ছেলের কথায় পুলিশকে ফোন করে বিষয়টা জানিয়েছে। তাই আমরা কিছুক্ষণের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছিলাম। আমরা গিয়ে দেখি মৃতদেহটা মেঝেতেই পড়ে আছে। দেখে মনে হলো অনেক রাতেই মৃত্যুটা হয়েছে। ঘরের একটি কোণে ঝোপঝোপ রক্তের দাগ একদম শুকিয়ে গিয়েছিল। রক্ত দেখে কি মনে হয়েছে? ভদ্রলোক মেঝের ওপর পড়ে যাওয়ার পরে রক্ত বেরিয়েছে? মানে রক্তটা কি এক জায়গাতেই ছিল, না চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল? না বিশ্বনাথবাবু, দেখে রক্তগুলো মাথা থেকে বেরিয়েছে বলেই মনে হচ্ছে। তাছাড়া আর অন্য কোথাও কোনো রক্তের চিহ্ন আমরা পাইনি। তা পুলিশ কি অনুমান করছে? আর ওই ভদ্রলোকের ছেলেই বা এই বিষয়ে কি বলছেন? ভদ্রলোকের ছেলে আর কাজের লোক বলেছে ঘরের দরজা নাকি ভেতর থেকেই বন্ধ ছিল। ওরা সকালে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া পায়নি। তারপরই ওরা দরজা ভাঙতে বাধ্য হয়। আর পুলিশের অনুমান বলতে মৃত্যুটা কিভাবে হয়েছে তা তো আপনাকে বললাম, ওই মাথার পেছনে আঘাত লেগে। তবে বন্ধ ঘরের মধ্যে কোনো খুনের অস্ত্র পাওয়া যায়নি। আর তাছাড়া একটি বন্ধ ঘরের মধ্যে কেউ ঢুকে কিভাবে খুন করলো আর বেরোলোই বা কিভাবে, এটাই আসল সমস্যা। দাসবাবুর কথাগুলো শুনতে শুনতে বিশ্বনাথের মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠতে লাগলো। আমিও ভাবতে লাগলাম, হঠাৎ করে বন্ধ ঘরের মধ্যে ভদ্রলোক খুন হলেন কি করে? এখানে সুইসাইডের ব্যাপারটা তো যাচ্ছে না, কারণ ভদ্রলোকের আঘাত লেগেছে মাথার ঠিক পেছনে। নিজের হাতে নিজের মাথার পেছনে এরকম একটা আঘাত করা খুব একটা সহজ কাজ নয় বললেই চলে। পোস্টমর্টেম রিপোর্ট কি বলছে? পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী মৃত্যুটা হয়েছে বেশ রাতের দিকে। সে সময় থেকে সকাল পর্যন্ত মৃতদেহটা মেঝেতেই পড়েছিল। তবে ভদ্রলোকের ছেলে থানায় এসে বারবার ব্যাপারটা নিয়ে খোঁজ খবর চালাচ্ছে। ওপর মহলে দু একজনের সাথে তার পরিচয় আছে। ওপর মহল থেকে তাই আমার ওপর একটু চাপ পড়ছে। তাই আমি বাধ্য হয়ে আপনার কাছে এসেছি বিশ্বনাথবাবু। বিশ্বনাথ মুখের সামনে দুটো হাত রেখে একটু ঝুঁকে বলল, বেশ জটিল কেস বলে মনে হচ্ছে। মাথা ঘামানোর মতো বেশ কিছু পাওয়া যাবে। এখন তো সেখানে গিয়ে খুনের কোনো সূত্রই খুঁজে পাওয়া যাবে না, যেহেতু বেশ কয়েকদিন হয়ে গেছে। আচ্ছা, কতদিন আগে ঘটেছে ব্যাপারটা? দিন 7 মতো হলো। তবে খুনের তেমন কোনো সূত্র আমরা এখনো পাইনি, কারণ ভদ্রলোকের ছেলে এবং চাকর মিলে মৃতদেহটি ছুঁয়েছিল। তাই হাতের ছাপ বা অন্য কোনো সূত্র পাওয়ার মতো কিছুই ছিল না। এখন এই কেসটা একটু আপনি দেখুন বিশ্বনাথবাবু। সে না হয় দেখব, কিন্তু মার্ডার স্পটের কোনো সূত্র না পাওয়া গেলে জটিল হয়ে যাবে দাসবাবু। পুলিশ যা খুঁজে পায়নি তা আপনি খুঁজে পাবেন বলেই আমার ধারণা বিশ্বনাথবাবু। আপনি কেসটা যদি হাতে নেন তাহলে আমি উপর মহল থেকে কথা বলে আর কিছু সময় নিতে পারবো। বুঝতেই পারছেন, আপনার কথা শুনে তারা হয়তো এই মুহূর্তে আমায় কিছু বলতে পারবে না। আমি স্পষ্ট বুঝতে পারলাম দাসবাবু কেসটা নিয়ে বেশ সমস্যায় রয়েছেন। বিশেষ করে এই সময় যদি বিশ্বনাথ কেসটা হাতে নেয় তাহলে ওপর মহল থেকে চাপ আসাটা কিছুটা কমতে পারে। এবার বুঝলাম ভদ্রলোক কেন সকালে টেলিফোন করে মাত্র ঘণ্টাখানিকের মধ্যে বিশ্বনাথের কাছে এসে উপস্থিত হয়েছেন। বিশ্বনাথ বেশ কিছুক্ষণ সময় নিয়ে তারপর বলল, ঠিক আছে দাসবাবু, আপনি যখন চাইছেন তখন আমি আপনার এই কেসটা হাতে নেব। তবে তার জন্য আমায় একবার ওই ভদ্রলোকের বাড়িতে গিয়ে দেখতে হবে। আর মৃতদেহটা দেখা যাবে তো? মানে মৃতদেহ এখনো পুড়িয়ে ফেলা হয়নি তো? না, ওই ভদ্রলোকের ছেলে বলেছেন বাবার খুনিকে পাওয়া না পর্যন্ত তিনি তার বাবার শেষ কাজ করবেন না। এখনও পুলিশের হেফাজতেই রয়েছে মৃতদেহটি।
এবার অন্তত বুঝতে পারছেন আমার ওপর কতটা চাপ রয়েছে বিশ্বনাথবাবু। আপনি কি আজ একবার যাবেন ও বাড়িতে? ভদ্রলোকের নাম, তার ছেলের নাম এবং ঠিকানাটা আমার একবার এই খাতার পাতায় লিখে দিয়ে যান। আর খুনটা ঠিক কবে হয়েছে তার তারিখটা লিখবেন। আমি আশা করছি কাল আমি আপনাকে ডেকে নেব ওই ভদ্রলোকের বাড়িতে যাওয়ার জন্য। তাহলে আমি এখন উঠি বিশ্বনাথবাবু। এই খাতায় নাম ঠিকানা সমস্ত কিছু লিখে দিয়ে গেলাম। কাল কিন্তু আপনি মনে করে আমার সাথে একবার টেলিফোন করে আসবেন। আমি আপনার টেলিফোনের অপেক্ষায় থাকব। নাম ঠিকানা লিখে দিয়ে দাসবাবু বেরিয়ে যেতেই আমি বিশ্বনাথের দিকে তাকিয়ে বললাম, বিশ্বনাথ, তুমি তো সবই শুনলে যে একটা বন্ধ ঘরের মধ্যে নাকি ভদ্রলোক মারা গেছেন। তা তোমার কি মনে হয় এটা খুন? দেখো সৌরভ, মার্ডার স্পট ভালোভাবে দেখে কিছু ধারণা না করা পর্যন্ত আমি এ বিষয়ে কিছুই বলতে পারবো না। এখনো পর্যন্ত এটা আমার কাছে সাধারণ একটা কেসটা নিয়ে ভালোভাবে না জানা পর্যন্ত আমি কিছুই বলতে চাইছি না। সে তো আমি জানি বিশ্বনাথ, তবুও কোনো কেসে হাত দেওয়ার আগে সেটার সম্পর্কে একটা ধারণা করা তো প্রয়োজন। বিশ্বনাথ আমার দিকে তাকিয়ে হাসল, তারপর বলল, তোমার কি মনে হয় আমি আজকের দিনটা দাসবাবুর কাছ থেকে শুধুই হাতে নিয়ে রাখলাম? আর তাছাড়া দাসবাবুর সাথেই তো আমরা সে বাড়িতে যেতে পারতাম। তার পরিবর্তে আমি কেনই বা ওই ভদ্রলোকের নাম এবং বাড়ির ঠিকানা তাকে লিখে রেখে যেতে বললাম? আমি অবাক হয়ে বিশ্বনাথের দিকে তাকিয়ে বললাম, তাহলে তুমি কি আজই ব্যাপারটা নিয়ে তদন্ত শুরু করতে চাইছো? অনেকটা তো তাই, তবে এক্ষেত্রে আমি নিজে কিছুই করব না। এখন থাক সৌরভ, যথাসময়ে না হয় তোমায় ব্যাপারটা জানাবো। এখন আমায় একটু বেরোতে হবে। ব্যাস হয়ে গেল। কেস হাতে আসতে না আসতেই তোমায় একা বেরোতে হচ্ছে। এই ব্যাপারটা কিন্তু আমার একদম পছন্দ নয় বিশ্বনাথ। বিশ্বনাথ হাসতে হাসতেই বলল, শুধু আজকে সৌরভ, শুধু আজকে। কাল থেকে আমরা এই কেসে যেখানেই যাব তোমায় নিয়ে যাব। চলি। বিশ্বনাথ যখন বলেছে তখন সে সেটা করবেই। তাই আমি আর কথা না বাড়িয়ে আমার ঘরের দিকে চলে গেলাম। বিশ্বনাথের আগের সমাধান করা কেসের সব ঘটনাগুলো পরপর লিখে রাখতে হবে। বিশ্বনাথ ফিরে এলো সন্ধ্যের আগে, তবে আমার সাথে আর কেসের বিষয় নিয়ে কোনো কথা হলো না। বরং একবার সে টেলিফোন করে দাসবাবুকে কাল সকালে এখানে আসতে বলে দিল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, তাহলে কাল সকালে সন্তোষবাবুর বাড়ি। ভদ্রলোকের নাম সন্তোষ কুমার, তার ছেলের নাম সঞ্জয় কুমার, আর তার বাড়ির কাজের লোকের নাম গোবিন্দ। এছাড়া তার বাড়িতে রয়েছে একজন দারোয়ান, আর তার নাম হচ্ছে ভবানীচরণ। সৌরভ, কাল সকালে তাহলে আমরা কেসের প্রথম কাজটা করতে যাচ্ছি। পরদিন সকালে বিশ্বনাথের বলার সময় মতো দাসবাবু পুলিশের জিপ নিয়ে আমাদের বাড়িতে এসে পৌঁছালেন। তারপর সেখান থেকে আমরা গেলাম শহরের প্রায় মাঝামাঝি একটা জায়গায়। এদিকটা যে দাসবাবুর থানার আন্ডারে পড়ে তাই জানতাম না এতদিন। জায়গাটার নাম গৌরীপুর। যে বাড়িতে আমরা গিয়ে পৌঁছালাম সে বাড়িটা দোতলা হলেও আকারে খুব একটা বড় নয়। বাড়ির সামনে একটা দারোয়ান একটা টুলের ওপর বসেছিল। আমাদের দেখে এগিয়ে এসে দাসবাবুর দিকে তাকিয়ে সেলাম ঠুকল। সঞ্জয়বাবু আছেন? ছোটবাবু তো বাড়িতেই আছেন স্যার, আপনি আসুন, ভেতরে আসুন। বলে দারোয়ান গেটটা খুলে দিতেই আমরা তিনজন ভেতরে গিয়ে ঢুকলাম। জিপের ড্রাইভার বাড়ির বাইরে রাস্তার এক পাশে জিপটা দাঁড় করিয়ে সেখানেই বসে রইল। আমরা বাড়ির ভেতর ঢোকার পরেই দারোয়ান দৌড়ে গিয়ে খবর দিল আমাদের আসবার কথা। তার সাথে সাথেই আরও একজন ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো। তার কাঁধে গামছা দেখেই বুঝতে পারলাম এ হলো সঞ্জয়বাবুর বাড়ির সেই কাজের লোকটি। আপনারা আসুন স্যার, ছোটো দাদাবাবু ঘরেই আছেন, আমি ডেকে দিচ্ছি, আপনারা আসুন। ভেতরে ঢুকে আমরা একতলার বসার ঘরে পাশাপাশি রাখা কয়েকটা চেয়ারের তিনটেতে গিয়ে বসে পড়লাম। আমি এদিক ওদিক তাকিয়ে ঘরের চারদিকটা লক্ষ্য করতে শুরু করলাম। ভবানী ততক্ষণে দোতলায় উঠে সঞ্জয়বাবুকে ডাকতে চলে গেছে। একটু পরেই সঞ্জয়বাবু সিঁড়ি দিয়ে বেশ হন্তদন্ত হয়ে নিচের দিকে নামতে নামতে দাসবাবুর সাথে চোকাচোকি হতেই সিঁড়িতে দাঁড়িয়েই প্রশ্ন করলেন, ইন্সপেক্টর বাবু কিছু জানতে পারলেন? আমার বাবার খুনের পেছনে কে বা কারা রয়েছে? দাসবাবু ভবানীকে যে কথাটা বলেছিলেন সেটাই আবার সঞ্জয়বাবুকে বললেন। তাতে ভদ্রলোক একবার একটু সন্দেহের চোখে বিশ্বনাথের দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখতে দেখতে বলল,
আচ্ছা, আপনি কি গোয়েন্দা বিশ্বনাথ সান্যাল, মানে যিনি কিছুদিন আগে পার্ক স্ট্রিটের কাছে একটা খুনের তদন্ত করছিলেন? হ্যাঁ, আমি সেই বিশ্বনাথ সান্যাল। তবে আমি আসলে গোয়েন্দা নই, আমি সামান্য রহস্যানুসন্ধি মাত্র। রহস্য উদ্ঘাটন করাই আমার কাজ। সঞ্জয়বাবু ততক্ষণে নিচে নেমে এসেছেন। আমাদের পাশের একটা চেয়ারে বসতে বসতে ভবানীকে চায়ের নির্দেশ দিয়ে বললেন, আপনার কথা আমি শুনেছি অনেকবার বিশ্বনাথবাবু, তবে এই ব্যাপারে আপনি কি কিছু সাহায্য করতে পারবেন? মানে আসলে আমার বাবার মৃত্যুটা কিভাবে হয়েছে তা তো আপনি জানেনই। কিছুটা আমি জানি, তবে সবটাই ভাষা ভাষা। এখন আমি সবটাই আপনার মুখ থেকে আরও একবার শুনতে চাই, তাতে আমার কাজ করতে একটু সুবিধে হবে বই কি। আশা করি আপনার আপত্তি নেই। না না, আপত্তি থাকবে কেন? আমার বাবার খনি ধরার ব্যাপারে আপনি সাহায্য করছেন, আর সেখানে আমি আপনাকে সামান্য সাহায্য করতে পারবো না? যেভাবেই হোক আমার বাবার খনিকে খুঁজে বার করতেই হবে। আপনি আমার দিক থেকে সম্পূর্ণ সাহায্য পাবেন সঞ্জয়বাবু, তবে কেসটার সমাধান করতে সময় কতটা লাগবে তা আমি এই মুহূর্তে বলতে পারবো না। সেটা নির্ভর করছে আমাদের তদন্ত কিভাবে চলে তার ওপর। আরেকটা কথা, সমস্ত কিছু কিন্তু আপনি আমায় সত্যি বলবেন, তার মধ্যে যেন কোনো মিথ্যে না থাকে। আর ভয় বা অন্য কোনো কারণে কোনো কিছু লুকিয়ে রাখবেন না। না বিশ্বনাথবাবু, আপনার ওপর আমার পুরো ভরসা আছে। যতটা আমি আপনার ব্যাপারে শুনেছি তাতে মনে হয় হয়তো আপনি আমার বাবার খনিকে ধরিয়ে দিতে পারবেন। আপনি আর একবার পুরো বিষয়টি বিশ্বনাথবাবুকে খুলে বলুন সঞ্জয়বাবু। এখন থেকে এই কেসটা বিশ্বনাথবাবু নিজেই দেখবেন। আমাদের জন্য চা নিয়ে ভবানী এরই মধ্যে এসে পড়েছিল। সবাই একটা করে চায়ের কাপ তুলে নেওয়ার পরে সঞ্জয়বাবু বলতে শুরু করলেন, বেশ কয়েক মাস ধরে বাবার শরীর ভালো যাচ্ছিল না। আসলে বাবার হার্টের একটা সমস্যা চলছিল তো প্রায় 2 বছর ধরে। তো এইমাত্র মাসখানেক আগে থেকেই হয়তো সেই ব্যাপারটা রীতিমতো বাড়াবাড়ি রকমের শুরু হয়েছিল। তবে ডাক্তার আশ্রয় দিয়েছিলেন যে ঠিকমতো ওষুধ আর চিকিৎসা চলতে থাকলে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। একটা বড় অপারেশন করার কথাও তিনি বলেছিলেন। সেটা করলে বেশ কয়েক বছরের জন্য নিশ্চিন্ত হতে পারা যেত। তবে তার আগেই তো এই সমস্ত কিছু হয়ে গেল। আমার বাবা বলে মিথ্যে কথা বলবো না, তবে আমার বাবা ছিলেন একটু রাগী প্রকৃতির। সত্যি বলতে কি, মানে বদরাগী ধরনের। কারোর ওপর রাগ হলে তাকে 2 কথা শুনিয়ে দেওয়ার জন্য ভাবতেন না, আর মাঝে মাঝে খারাপ ব্যবহার করে বসেছিলেন অনেকের সাথেই। বাবার এই স্বভাবের জন্য ব্যবসা খুব ভালো না চললেও ওই কোনো রকমে মোটামুটি চলছিল। তাই আমি একটু যখন বুঝতে শুরু করলাম, তখনই বাবার কাছ থেকে ব্যবসার দায়িত্বটা নিয়ে নিই, আর আমি নিজের হাতেই ব্যবসা সামলাতাম। আর তাতেই মোটামুটি ভালোভাবে দাঁড় করিয়ে ফেললাম ব্যবসাটা। কিসের ব্যবসা আপনাদের? মশলাপাতির ব্যবসা। অনেক ধরনের গুঁড়ো মশলা যেগুলো রান্নার কাজে ব্যবহার করা হয়, সেগুলো আমরা জাহাজে করে অন্য জায়গা থেকে আনাই। সেগুলো কিন্তু আসলে থাকে গোটা। বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আমরা গোটাই বিক্রি করি, আবার মাঝে মাঝে সেগুলো ভাঙিয়ে গুঁড়ো করে আমরা বিভিন্ন ছোট ছোট দোকানে সাপ্লাই করে দিয়ে থাকি। সমস্ত কাজটা আপনি নিজেই করে থাকেন? না না, এই কাজের জন্য আমার বেশ কয়েকজন লোক রয়েছে, তারাই সমস্ত ব্যাপারটা দেখাশোনা করে। আমি বলতে পারেন পুরো বিষয়টা পরিচালনা করি। তবে বেশ কিছুটা লাভের মুখ কিন্তু ব্যবসায় এখনই দেখতে পাচ্ছি। আপনার বাবার তো তাহলে বেশ কিছু শত্রু থাকতে পারে, বিশেষ করে এই ব্যবসার জন্য, আর তাছাড়া আপনার কথায় তার অভদ্র ব্যবহারের জন্য। এই ব্যাপারটা আপনার মনে হয় না? দেখুন, বাবার ব্যবহার যে খুব একটা ভালো ছিল তা তো নয়, তবে এর জন্য ব্যবসায়িক ক্ষেত্রে বেশ কিছু শত্রু থাকতে পারে। তবে বাবার জন্য কিন্তু কোনোদিন কোনো ক্ষতি হয়নি কারোর। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে ক্ষতি না হলে আমার মনে হয় না কেউ বাবার সাথে শত্রুতা করতে পারে। আচ্ছা, তারপর বলুন। বাবা ঘরের মেঝেতে চিত হয়ে পড়ে আছেন, আর মাথার পেছন থেকে রক্তের ধারা বেরিয়ে মেঝে ভাসিয়ে দিচ্ছে। তার চোখের দৃষ্টি একবার দেখেই বোঝা যায় যে তার দেহে আর প্রাণ নেই। আমি কিছু সময়ের জন্য স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকার পর ভেতরে গিয়ে বাবার শরীরের ওপর হাত রেখে বুঝতে পারি আমার ধারণাই সত্যি। তারপর ভবানী কাকাকে দিয়ে পুলিশে টেলিফোন করাই, এবং তারপর তো পুলিশ আসে। মানে এই পুলিশ ইন্সপেক্টর এসে সমস্তটাই দেখে গেছেন। সঞ্জয়বাবু থামতেই বিশ্বনাথ কিছুক্ষণ চিন্তিত মুখে সঞ্জয়বাবুর দিকে তাকিয়ে রইল। তারপর বলল, যেদিন আপনার বাবা খুন হয় সেদিন রাত্রে আপনার বাবাকে শেষবার কে দেখেছিল? আপনি?
না, আমাদের চাকর ভবানী দেখেছিল হয়তো, কারণ ও তো রোজ রাতে শুতে যাওয়ার আগে বাবারই কাছে গিয়ে দেখতো কিছু লাগবে কিনা। আর সকালে উঠে সেই ঘরের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেল, তাই তো? কিন্তু সেটাই বা কী করে হয়? একটা বন্ধ ঘরের মধ্যে বাইরে থেকে কেউ এসে তাকে খুন করে চলে গেল, সেটা তো সম্ভব নয়। আচ্ছা, আপনি কি ঘরটা একবার দেখতে চান? মানে আমার মনে হয় দেখলে হয়তো আপনার কিছু সুবিধা হতে পারে। সে তো দেখবই, তবে তার আগে আরও একটা ব্যাপার জানা প্রয়োজন সঞ্জয়বাবু। হ্যাঁ বলুন, কি ব্যাপার? আপনার মৃতদেহ দেখে কি মনে হয়েছিল? মানে এটা নয় তো যে আপনার বাবা কোনোভাবে মেঝেতে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তারপর মারা যান? গোটা ব্যাপারটাই একটা দুর্ঘটনা। এই আপনি কি বলছেন বিশ্বনাথবাবু? পোস্টমর্টমে স্পষ্ট বলেছে কোনো ভারী কিছু দিয়ে আঘাত করে তার মাথায় ওরকম আঘাত সৃষ্টি হয়েছে। আচ্ছা বেশ, আরেকটা কথা, আপনার বাবার ঘর থেকে কি কোনো কিছু চুরি হয়ে গেছে? বাবার ঘরে তেমন দামি কিছু তো থাকে না বিশ্বনাথ বাবু, আর টাকা পয়সা বেশিরভাগই আমাদের ব্যাংকে থাকে। ব্যবসার দায়িত্ব আমার হাতে নেওয়ার পর থেকেই আমি বাকি টাকা পয়সা আর সামান্য যা থাকার বাড়িতে সমস্বরে থাকে আমার ঘরেরই আলমারিতে। আর ঘরের আলমারিটা কিন্তু আস্ত ছিল আর তালা বন্ধই ছিল। তবুও একবার আপনার উচিত ভালো করে সমস্ত কিছু দেখে নেওয়া। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে এই ব্যাপার নিয়ে এতটা চিন্তিত রয়েছি যে অন্য কোনো বিষয়ে ভাববার কথা মাথাতেই আসেনি। তাহলে এবার চলুন ওই ঘরেই যাই, তাহলেই একেবারে দেখা হয়ে যাবে, আর আপনিও ঘরটা দেখে নেবেন। আমরা 4 জন মিলে ওপরে সঞ্জয়বাবুর বাবার ঘরে গিয়ে ঢুকলাম। ঘরের দরজাটা যে কিছুদিন আগে ভাঙা হয়েছিল তার একটা প্রমাণস্বরূপ দরজার দুপাশে কাঠ লাগিয়ে আবার সেটা দাঁড় করানো হয়েছে। আমি লক্ষ্য করলাম সঞ্জয়বাবু যখন ঘরের তালা খুলছেন তখন বিশ্বনাথ ভালো করে দরজাটা লক্ষ্য করতে লাগলো। সঞ্জয়বাবু দরজাটা খুলে দিতেই আমরা 4 জন, মানে আমি, দাসবাবু ও সঞ্জয়বাবু ঘরের ভেতরে ঢুকলাম। এই ঘর থেকে কোনো কিছু বাইরে বার করা হয়নি তো? না বিশ্বনাথ বাবু, সেদিন পুলিশ মৃতদেহ নিয়ে যাওয়ার পরে আমি একবার কাঠমিস্ত্রি ডেকে ঘরের দরজাটা আবার নতুন করে লাগিয়েছিলাম। আর তাছাড়া ঘরের আর কোনো জিনিসপত্রতে তো আমরা কেউ হাত দিইনি। মানে আপনি বলতে চাইছেন খুনের দিন ঘরের জিনিসপত্র যেটা যেখানে ছিল সেটা আপাতত সেখানেই রয়েছে? এই ব্যাপারে আপনি সম্পূর্ণ নিশ্চিত? হ্যাঁ বিশ্বনাথ বাবু, কারণ আমি চেয়েছিলাম বাবার খুনের তদন্তটা ভালোভাবেই হোক, তাই যাতে পুলিশের সাহায্য হয় তাই আমি এদিকটায় বিশেষ নজর রেখেছি। এবং এই ঘরে তালা দেওয়ার পর ঘরের চাবি সবসময় আমার কাছেই থাকতো। আমরা ঘরের ভেতরে ঢুকে দেখলাম একটা বিছানা আর তার পাশে জানালা, বিছানার পাশে একটা টেবিল, ঘরের ভেতর আলমারি, আয়না, আলনা এবং একটা বইয়ের তাক রয়েছে। বিশ্বনাথ ঘুরে ফিরে ঘরের চারিদিকে দেখতে দেখতে একবার জানলার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর বলল, এই জানালা দিয়ে তো কারোর ভেতরে আসার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা সঞ্জয়বাবু, এই ঘরে ঢোকার কি আর অন্য কোনো রাস্তা রয়েছে? না বিশ্বনাথ বাবু, এই ঘরে ঢোকার আর কোনো রাস্তা নেই। একমাত্র দরজা ছাড়া এই ঘরে আর ঢোকা যাবে না। তাহলে খুনিকেই দরজা দিয়েই ভেতরে আসতে হয়েছে, আর এই দরজা দিয়েই বাইরে বেরিয়ে যেতে হয়েছে। কিন্তু তা কি করে সম্ভব? আমি নিজেই এই ঘরে দরজা ভেঙেছি আর তারপর এই ঘরে ঢুকেছি। বিশ্বনাথের চোখে মুখে একটা চিন্তার ভাঁজ ফুটে উঠল। বিশ্বনাথ যখন খুব গভীরভাবে কোনো কিছু চিন্তা করে তখন তার মুখে আমি এরকম একটা ভাব দেখতে পাই। বিশ্বনাথবাবু, আপনি কেন বারবার বলছেন যে খুনি বাইরে থেকে ভিতরে এসেছে? মানে এখানে তো সঞ্জয়বাবু নিজেই বলছেন যে তিনি দরজা ভেঙে ভেতরে ঢুকেছিলেন, আর বন্ধ দরজার ভেতর থেকে কারোর তো বাইরে বেরিয়ে যাওয়া সম্ভব নয়। কোথাও একটা সাধারণ ব্যাপার আমরা লক্ষ্য করতে পারছি না দাসবাবু, আর সেই ব্যাপারটাই হয়তো। চলুন সঞ্জয়বাবু, আমার দেখা শেষ, এবার চলুন নিচে গিয়ে একবার আপনার বাড়ির কাজের লোকটির সাথে কথা বলি। সঞ্জয়বাবু নিজের হাতে ঘরের তালা বন্ধ করে চাবি নিজের পকেটে রাখলেন। তারপর আমরা সবাই নিচে নেমে এলাম। বিশ্বনাথ সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে হঠাৎ সঞ্জয়বাবুকে প্রশ্ন করল, আচ্ছা সঞ্জয়বাবু, আপনি ওই ঘরের ভাঙা দরজাটা যখন সারিয়েছিলেন তখন ঘরের ভেতরের দিকে কলকবজা, ছিটকিনি কিংবা হাতল ওগুলো কি বদলেছেন না আগেরটাই আছে? এরকম একটা প্রশ্নে সঞ্জয়বাবু প্রথমে কিছুটা অবাক হয়ে গেলেও পরে নিজেকে সামলে নিয়ে বললেন, দেখুন, আমি আগেই বলেছি যে বাবার মৃত্যুটা নিয়ে আমি বেশ চিন্তিতই ছিলাম, তাই এই দরজার কাজকর্মর গোটা ব্যাপারটা আমি নিজের সামনে দাঁড়িয়ে থেকে করিয়েছি।
আর তারপরে ঘরের দরজায় তালা দিয়ে চাবি আমার কাছেই রেখেছি। এই দরজার কলকবজা, ছিটকিনি, হাতল কোনো কিছুই বদলানো হয়নি, আগেরগুলোই রয়েছে। কথা বলতে বলতে আমরা বাড়ির চাকর ভবানীর কাছে চলে এলাম। বিশ্বনাথ ভবানীকে জিজ্ঞেস করলো, তুমি এই বাড়িতে কত বছর ধরে রয়েছো ভবানী? তেমনভাবে তো হিসাব করতে পারবো না বাবু, তবে প্রায় বছর 10 বেশি তো হবেই। এত বছরে তুমি নিজের দেশের বাড়ি কখনো যাওনি? দেশের বাড়ি তো মাঝে মাঝেই যেতাম, তবে এখন আর না গেলেও চলে। কেন এখন আর না গেলেও চলে কেন? আমার মেয়েটা আর আমার বউ গেল মাসে মাত্র কয়েকদিনের জ্বরে মরে গেল বাবু। এখন আর সেখানে গিয়ে কি করব আমি? তুমি কখন তোমার স্ত্রী মেয়ে মারা যাওয়ার পর দেশের বাড়িতে যাও? আমার কাছে পরদিনই খবর চলে এসেছিল, তবে যেতে পারিনি। আমি যখন গেলাম তখন সবটা শেষ। কেন যেতে পারোনি কেন? এই কথার উত্তর দিলেন সঞ্জয়বাবু। বললেন, আসলে বাবার তখন শরীর খুব একটা ভালো যাচ্ছিল না, তাই বাবাই ওনাকে যেতে বারণ করেছিল। তবে বাবা যদি জানতেন ব্যাপারটা এরকম হবে, তাহলে হয়তো ওনাকে যেতে দিতেন। ভবানী কাজের গামছাটা দিয়ে চোখ মুছতে মুছতে বলল, আমার বউটা, আমার মেয়েটা সবাই চলে গেল বাবু। আর এখন বড়বাবু চলে গেলেন। আমি আর এখানে থেকে কি করব? আমিও ভাবছি দেশের বাড়িতেই চলে যাব। তুমি যাবে কেন? এই তো সঞ্জয়বাবু রয়েছেন, উনি তো তোমায় এখানে একটা ব্যবস্থা করেই দিয়েছেন বলে মনে হয়। তাহলে আর দেশের বাড়ি গিয়ে কি করবে? না বাবু, আর এখানে আমার ভালো লাগছে না। কেমন যেন মনটা দেশের জন্য উদাস উদাস করে। হ্যাঁ, দেশের বাড়িতেই চলে যাব আমি, এখানে আর থাকবো না। তা বেশ, চলে যেও। আচ্ছা ভবানী, যেদিন তোমার বড়বাবু মারা যান সেদিন শেষবার তাকে কে দেখেছিল? তুমি? হ্যাঁ বাবু, ছোট দাদাবাবু শুয়ে পড়ার পর আমি একবার বড়বাবুর ঘরে গেছিলাম, তার কিছু লাগবে কিনা ও দেখার জন্য। আর ওই বড়বাবুর রাতের ওষুধও ছিল, সেটা মনে করিয়েও দিয়েছিলাম। তারপর আমি যখন বেরিয়ে চলে আসি তখন বড়বাবু নিজের হাতে দরজা বন্ধ করে ঘুমাতে চলে গেলেন। বেশ, আচ্ছা সঞ্জয়বাবু, আমরা তাহলে আজকের মতো উঠি। যদি প্রয়োজন হয় আরও একদিন আপনার বাড়িতে আসব, তবে আশা করি তার প্রয়োজনটা হয়তো হবে না। আর আপনি চিন্তা করবেন না, আশা করি আমি আপনার বাবার খুনিকে ধরে ফেলতে পারবো। তবে হ্যাঁ, একটা কথা আপনাকে বলে দিতে পারি। শুধু সঞ্জয়বাবু নয়, আমি আর দাসবাবু দুজনেই বিস্ময় হয়ে বিশ্বনাথের মুখের দিকে তাকালাম। বিশ্বনাথ বলল, আপনার বাবার খুনি আর অন্য কোথাও দিয়ে ওই ঘরে আসেনি। সে এসেছিল দরজা দিয়ে, এবং আপনার বাবাকে খুন করে সে বেরিয়ে গেছে সেই দরজা দিয়েই। এবার আসল সমস্যাটা হলো যে সে ঠিক কীভাবে ঘর থেকে বেরিয়েছে, আর বেরিয়ে যাওয়ার পরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ হলো কিভাবে। এই বলে বিশ্বনাথ বেরিয়ে এলো। সঞ্জয়বাবু অবাক মুখে দাঁড়িয়ে রইল। বিশ্বনাথের পেছন পেছন আমরাও বেরিয়ে এলাম। পুলিশের জিপে করে বাড়ির দিকে ফিরতে ফিরতে দাসবাবু প্রশ্ন করলেন, আচ্ছা বিশ্বনাথবাবু, আপনি যে বলছেন খুনি ঘরের দরজা দিয়ে ভেতরে এসেছে এবং দরজা দিয়ে বাইরে গিয়েছে, এটা আপনার কেন মনে হলো? ঘরের দরজাটা আপনি ভালো করে লক্ষ্য করেছিলেন দাসবাবু? ঘরের দরজাটা লক্ষ্য করার মতো তো কিছুই ছিল না। হ্যাঁ, দরজাটা একবার ভাঙা হয়েছিল, তাই নতুন কাঠ দিয়ে দরজাটা আবার লাগানো হয়েছে। ওখানে একটা সমস্যা রয়েছে দাসবাবু, যেটা হয়তো আপনি নিজে সেভাবে খেয়াল করে দেখতে পারেননি। যদিও গোটা ব্যাপারটাই আমার একটা অনুমান মাত্র, তবে আমি নিশ্চিত সঞ্জয়বাবুর বাবাকে যে খুন করেছে সে ওই দরজা দিয়েই ঘরের ভেতরে ঢুকেছিল, আর খুন করার পরে সে আবার ওই দরজা দিয়েই বাইরে বেরিয়ে এসেছে। তবে বাইরে বেরোনোর পর ভেতর থেকে দরজাটা বন্ধ হলো কিভাবে, সেটাই হলো আসল সমস্যা। কারণ ভবানী আর সঞ্জয়বাবু দুজনে একসাথে মিথ্যে কথা বলবেন না। এছাড়া তাদের সাথে বাড়ির দারোয়ানও কিন্তু ছিল। বিশ্বনাথ
সঞ্জয়বাবু নিজেই কিন্তু বললেন তার বাবা বেশ বদমেজাজি এবং অভদ্র ধরনের ছিল। ব্যাপারটা এমন নয় তো যে সঞ্জয়বাবু কোনো কারণে রাগের মাথায় খুনটা করে বসেন আর তারপর? তার সম্ভাবনাটা কম, কারণ সেক্ষেত্রে ভবানী মিথ্যা কথা বলবে। আর বড়বাবু যতই অভদ্র ধরনের হোক না কেন, তার সাথে এত বছর কাজ করার জন্য সামান্য কৃতজ্ঞতা বোধ তার প্রতি কিন্তু থাকবে। আর তাছাড়া দারোয়ানের এখানে কোনো স্বার্থ থাকতে পারে না, যেটা সঞ্জয়বাবুর কোনো ক্ষেত্রে থাকলেও থাকতে পারে। গোটা ব্যাপারটাই আমার কিছু মাথায় আসছে না বিশ্বনাথবাবু। আপনি এক্ষেত্রে কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ আমার প্রথমে হয়েছিল সঞ্জয়বাবুর বাবার কোনো ব্যবসায়িক শত্রু থাকতে পারে কিনা এই বিষয়ে। তবে এই দিকের খোঁজ খবরটা আপনাকে নিতে হবে। আর তাছাড়া আমিও কিছু খোঁজ খবর এর মধ্যে নিয়ে ফেলব। তবে একটা ব্যাপার আপনাকে না থাক, আমি আপনাকে টেলিফোনে জানিয়ে দেব, যদি আমার অনুমান সঠিক হয় তবে। বাকি গোটা রাস্তা বিশ্বনাথ আর কিছুই বলল না। জিপের পেছনের দিকে দুটো হাত রেখে হেলান দিয়ে চোখ বন্ধ করে রইল। কিন্তু তার কপালের চামড়ার ভাঁজ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কোনো একটা ব্যাপার নিয়ে সে গভীরভাবে কিছু চিন্তা করে চলেছে। মাঝখানে দুটো দিন কেটে গেল। বিশ্বনাথ কিন্তু তার কথা রাখেনি। এই দুদিনের মধ্যে প্রথম দিন সে আমায় না নিয়েই সকালবেলা বেরিয়ে পড়ল। সত্যি বলতে কি, আমি ঘুম থেকে ওঠার আগেই বিশ্বনাথ বেরিয়ে পড়েছিল এবং সেদিন ফিরল প্রায় বিকেলবেলা। আমি বিশ্বনাথের বসার ঘরে অপেক্ষা করছিলাম, কিন্তু বিশ্বনাথ আমায় দেখেই বলল, এখন আর কিছু জিজ্ঞাসা করবে না সৌরভ। এই মুহূর্তে আমি কেসটা নিয়ে ভীষণ রকম খেটে রয়েছি। অনেক কিছু সম্ভাবনা আর অনুমান মাথার মধ্যে ঘুরছে, কিন্তু কোনোটাই ঠিকভাবে কাজে লাগছে না। আমায় একটু স্নান করে খেয়ে দিয়ে বসতে দাও, তারপর আমি তোমার সাথে এ বিষয় নিয়ে কথা বলবো। সেদিন রাত্রে বিশ্বনাথের কাছ থেকে জানা গেল বিশ্বনাথ সঞ্জয়বাবুর বাবার পরিচিত কয়েকজন ব্যবসায়ীর ব্যাপারে পুলিশ এবং অন্য পথের মারফত খোঁজখবর নিয়ে এসেছে। তবে তাদের পক্ষে ওনাকে খুন করার মতো কোনো শক্ত মোটিভ কিংবা সুযোগ নেই। তাছাড়া সঞ্জয়বাবুর ব্যবসা এই মুহূর্তে বেশ ভালোভাবেই চলছে। আরও যে একটা মোটিভ সঞ্জয়বাবুর উল্টো দিকে থাকার কথা ছিল, সেটা হলো সঞ্জয়বাবুর বাবার করে যাওয়া কোনো উইল। কিন্তু সঞ্জয়বাবুদের পারিবারিক উকিলের কাছ থেকে জানা গেল সঞ্জয়বাবুর বাবা তার বাড়ি ঘর সম্পত্তি এবং ব্যবসা সব কিছুই অনেক আগেই সঞ্জয়বাবুর নামে করে দিয়েছে। তাই এক্ষেত্রে সঞ্জয়বাবুর পক্ষে তার বাবাকে খুন করার মোটিভ থাকতে পারে না, বরং সেক্ষেত্রে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। বাড়ির দারোয়ান এবং ভবানী দুজনেই বেশ অনেক বছর ধরে এ বাড়িতে রয়েছে এবং সঞ্জয়বাবুর বাবার সাথে তাদের সম্পর্ক বেশ ভালো। তাই এদের দুজনের ওপরও সন্দেহ থাকে না, কারণ তাদের কোনো মোটিভই নেই। দ্বিতীয় দিন বিশ্বনাথ আবার সেই সকালে বেরিয়ে পড়ল। এবার আমার বেশ রাগ হলো। আমি মনে মনে ভেবেই নিলাম বিশ্বনাথ ফিরলেও আমি তার সাথে এ বিষয় নিয়ে কোনো কথা বলবো না। অথচ সন্ধ্যাবেলা বিশ্বনাথ ফিরে এসে আমার ঘরে ঢুকে উত্তেজিতভাবে বলল, সৌরভ সৌরভ উফ সৌরভ, তুমি ভাবতেও পারবে না কেসটা কতটা জটিল ছিল। আমার ভাবার কোনো প্রয়োজন নেই তো। তুমি একাই যখন কেস সমাধান করবে, তাহলে পরের বার থেকে আমায় কোনো কেসে রাখবে না, তাহলেই তো হয়ে গেল। তুমি যা ভালো বুঝবে তাই করবে, আমায় বলার তো কোনো প্রয়োজন নেই। সৌরভ, তুমি রাগ করছো কেন? আসলে সকালে বেরিয়ে দাসবাবুর সাথে ঠিক কোথায় কোথায় যেতে হবে আর কোথায় ঠিক কতক্ষণ আমাদের সময় লাগতে পারে, এই সমস্ত কিছু ভেবেই আমি তোমায় আমার সঙ্গে নিয়ে গেলাম না। আর তাছাড়া এর আরও অন্য একটা কারণ ছিল, তবে সেগুলো আসল ব্যাপার নয়। আসল ব্যাপারটা শোনো। তোমায় বলেছিলাম না, সঞ্জয়বাবুর বাবার খুনি ওই বন্ধ দরজা দিয়ে প্রবেশ করে এবং খুন করার পরে ওই ঘরের দরজা দিয়ে বেরিয়ে যায়, কি তাই তো? হ্যাঁ। এবার আমায় একটা কথা বলো, একজন মৃত মানুষ যখন একটা বন্ধ ঘরের মধ্যে রয়েছে, যে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ, তাহলে নিশ্চয়ই খুনিকে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে তারপরে বাইরে যেতে হবে, কিংবা তাকে বাইরে গিয়ে তারপর ভেতর থেকে দরজা বন্ধ করতে হবে। ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে, কিন্তু সেক্ষেত্রে আমার মনে হয় এই ব্যাপারটা সম্পূর্ণ অসম্ভব। ভেতর থেকে হোক কিংবা বাইরে থেকে হোক, খুনি বাইরে এসে দরজা বন্ধ করবে কীভাবে? ঠিক এই ব্যাপারটা জানার জন্য আজকের সমস্ত তদন্তের শেষে আমাদের একবার সঞ্জয়বাবুর বাড়িতে যেতে হয়েছিল। আর সেখানে গিয়ে দরজাটা ভালোভাবে আরও একবার পরীক্ষা করতেই
আমি সমস্ত ব্যাপারটা ধরতে পেরেছি, কিন্তু এই মুহূর্তে কিছুই বলা যাবে না। তবে সে ব্যাপারটা তোমায় সামান্য আভাস দিয়ে রাখতে পারি। তাহলে তাই করো। বিশ্বনাথ তখন আমায় তার সন্দেহ এবং অনুমানের ব্যাপারে এমন কয়েকটা কথা বলল, যেগুলো সেই মুহূর্তে শুনে আমি অবিশ্বাস করতে শুরু করলাম। তবে পরদিন সকালে বিশ্বনাথ যখন সমস্ত ব্যাপারটা সবার সামনে খোলসা করে তুলে ধরল, তখন বুঝতে পারলাম, হ্যাঁ, ব্যাপারটা আসলে সত্যিই তাই। সঞ্জয়বাবুর বাড়িতে বসে রয়েছি আমরা সবাই। আমি, সঞ্জয়বাবু, ভবানী, দাসবাবু এবং তাদের বাড়ির দারোয়ান, তাছাড়া বাইরে পুলিশের জিপ রয়েছে। ঘরের দরজার বাইরে দুজন কনস্টেবল অপেক্ষা করছে। ঘরের মধ্যে সবাই বসে রয়েছে, কারোর মুখে কোনো কথা নেই। এমন সময় হঠাৎ করে সঞ্জয়বাবু প্রথম কথা বলে উঠলেন। বিশ্বনাথবাবু, হঠাৎ সবাইকে এরকমভাবে ডাকলেন যে? মানে আপনি বাবার খুনিকে ধরে ফেলেছেন নাকি? হ্যাঁ সঞ্জয়বাবু, আপনার বাবার খুনিকে আমরা ধরতে পেরেছি। তবে এই মুহূর্তে তাকে গ্রেফতার করা হয়নি। তবে তিনি এই মুহূর্তে এই ঘরের মধ্যেই উপস্থিত আছেন। সঞ্জয়বাবু চমকে উঠলেন যেন। তারপর বললেন, কিন্তু এই ঘরে তো আপনারা ছাড়া আমরা তিনজন, মানে এই বাড়ির লোকই রয়েছে। আপনার বাবার খুনিও এ বাড়ির লোকেদের তিনজনের মধ্যে রয়েছে সঞ্জয়বাবু। এইসব কি বলছেন বিশ্বনাথবাবু? আমাদের মধ্যে আমার বাবার খুনি রয়েছে? না না, কিন্তু তা কি করে হয়? মানে আপনি কি আমায় সন্দেহ করছেন? দেখুন সঞ্জয়বাবু, প্রতিটা কেসে আমার সবাইকেই সন্দেহ করতে হয়। আসলে সন্দেহ না করলে আমরা আসল খুনি পর্যন্ত পৌঁছাতে পারবো না। তাই আপনার বাড়ি থেকে যাওয়ার পর পুলিশের লোক এবং আমি মিলে প্রথমে আপনার ব্যাপারে খোঁজ খবর করতে শুরু করি। তারপর আমরা আপনার ব্যাপারে অনেক কিছু জানতে পারি। তবে সেক্ষেত্রে আপনার খুনের কোনো মোটিভ থাকতে পারে না। কিন্তু তাই বলে আমি আপনাকে সন্দেহের বাইরে রাখতে পারি না, কারণ আপনি নিজেই বলেছেন আপনার বাবার অভদ্র ব্যবহার এবং রাগী মনোভাবের কথা। তাই কোনোভাবে আপনার বাবার সাথে কোনো ঝুটঝামেলা হওয়ার জন্য আপনি রাগের মাথা তাকে খুন করে বসতেও পারেন। কিন্তু বিশ্বনাথবাবু, আমায় শেষ করতে দিন সঞ্জয়বাবু। বিশ্বনাথের গলার স্বর বেশ কঠিন। এই ঘটনার পরে আমার এ বাড়ির বাকি দুজনের ওপর সন্দেহ হয়, মানে ভবানী আর বাড়ির দারোয়ান। কিন্তু এই দুজনই বেশ অনেক বছরের পুরনো আর বেশ বিশ্বস্ত। তাই এদের দিক থেকে খুন করার কোনো মোটিভ থাকতে পারে না। কি বলছেন এসব? বড়বাবুকে আমি খুন করেছি? একটু রাগী হলেও বড়বাবু তো আমার ভাত কাপড় জোটাতেন। এরপরে আমি খোঁজ খবর নেওয়া শুরু করি। সন্তোষবাবুর সমসাময়িক কিছু ব্যবসাদের সাথে তার খারাপ সম্পর্ক থাকলেও সন্তোষবাবু জীবনে এমন কিছু করেননি যাতে অন্য কোনো ব্যবসাদার কিংবা তার বন্ধু অথবা শত্রুর কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে। তাই সেক্ষেত্রে তাকে খুন করার মতো কাজ বাইরের কেউ করতে পারে না। তাই এক্ষেত্রে এক সময় যখন হঠাৎ করে সন্তোষবাবুর খুনের পেছনে কোনো মোটিভ দাঁড় করাতে পারছিলাম না, তখনই হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেল। আপনার মনে আছে সঞ্জয়বাবু, ভবানীর স্ত্রী এবং মেয়ে যখন অসুস্থ ছিল তখন কিন্তু আপনার বাবা তাকে এখান থেকে যেতে দেয়নি। ব্যাপারটা আপনি হয়তো খুব ভালোভাবে জানতেন না, তাই ব্যাপারটা নিয়ে আমি একটু তলিয়ে ধরি, যার ফলে আমি জানতে পারি যে আসল ঘটনাটা অন্যরকম। ভবানীর সাথে আপনার বাবা সেদিন শুধু কথা কাটাকাটি নয়, একটা ঝামেলা পর্যন্ত হয়েছিল। আপনার বাবা ভবানীকে বলেছিল যদি সে এখন কাজ ছেড়ে বাড়ি চলে যায় তাহলে তাকে আর তিনি এখানে কাজে রাখবেন না। কাল আমি আপনার বাড়িতে এসে সব কিছু দেখে শুনে নিয়ে ফেরবার সময় আপনার বাড়ির দারোয়ানের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেছিলাম। তখনই সে আমায় এই ব্যাপারটা জানায়। এটা হয়তো আপনি জানতেন না, আসলে এ বাড়িতে ভবানীর মন খুলে কথা বলার মতো একজনই ছিল, সে হলো এই দারোয়ান। আর সেই কথা বলতে বলতেই একসময় সে দারোয়ানকে বলে ফেলেছিল যে বড়বাবু যদি তাকে সময় মতো এখান থেকে ছেড়ে দিত তাহলে সে হয়তো দেশে ফিরে গিয়ে তার মেয়ে এবং বউকে বাঁচাতে পারত। এই গোটা কেসে এই একটা মাত্র মোটিভ আমি খুঁজে পেয়েছিলাম। সেভাবে কেসটা সাজালে সব থেকে বেশি সুযোগ ছিল ভবানীর জন্য, কারণ সঞ্জয়বাবুর রাত্রের খাওয়া দাওয়ার পরে বাবার সাথে কিছু আলাপ আলোচনা করে সেদিন রাতে নিজের ঘরে ঘুমাতে চলে গিয়েছিলেন। দারোয়ান গেটের পাশে তার ছোট ঘরে নিজের মতো হয়তো শুয়ে পড়েছিল। ঠিক সেই সময় ভবানী কাজটা করে। ভবানীর গলায় এবার রুক্ষস্বর ফুটে উঠল। এসব আপনি কি বলছেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে বড়বাবুকে আমি মেরেছি? তোমার বড়বাবুর ঘরে সেই ফুলদানিটা কোথায় ভবানী? এই একটা মাত্র কথা শুনে যেন
ভবানীর মুখটা মুহূর্তের জন্য ম্লান হয়ে এলো। তারপর সে আমতা আমতা করে বলল, ফুলদানি? কোন ফুলদানি? আমি কোনো ফুলদানির কথা জানি না। ফুলদানিটা কোথায় লুকিয়ে রেখেছো বলো তো? ওই বাগানের কাছে করবি গাছের নিচের মাটিতে? তোমায় যে পরদিন সকালে ওই গাছের নিচে যেতে ওই দারোয়ান দেখেছে, তুমি তাকে বলেছিলে তুমি মাটি খুঁড়ে কোনো একটা গাছ লাগাবার জন্য ওখানে গিয়েছিলে। সে বেচারা তোমার কথা বিশ্বাস করে নিয়েছিল, কিন্তু কাল যখন আমি কথাটা জানতে পারলাম তখনই আমার মনে পড়ল সন্তোষবাবুর ঘরের টেবিলে একটা ফাঁকা জায়গা ছিল। কেন জানি না সেটা দেখে আমার মনে হয়েছিল এখানে কিছু একটা সব সময় রাখা থাকে, যেটা না থাকার জন্য টেবিলে সেই জায়গাটা একটা ছোপের মতো হয়ে রয়েছে। এবার স্বীকার করবে নাকি আমায় আরও কিছু বলতে হবে? কেন করলে বলো তো এরকম? নিজের মেয়ে আর স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য কি? বলো ভবানী, বলো, চুপ করে থাকবে না। তুমি কিন্তু ধরা পড়ে গেছো, এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই। বিশ্বনাথের সত্য গলার গম গমেশ্বর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। এক সময় ভবানী মাথা নিচু করে বলে উঠল, হ্যাঁ, আমি মেরেছি, আমি মেরেছি। সেদিন কত করে বললাম, বাবু আমায় একবার দেশের বাড়ি যেতে দিন, আমার মেয়েটা বউটার যদি কিছু হয়ে যায় তাহলে আমার আর কেউ থাকবে না। শুনলো না, আমার কথা শুনলো না। তারপর আমি 2 দিন পর বাধ্য হয়ে যখন দেশের বাড়ি গেলাম, তখন গিয়ে শুনি সব শেষ। তখনই আমি মনে মনে ভেবে রেখেছিলাম যে এর প্রতিশোধ আমি নেব। বুদ্ধিটা কিন্তু বেশ ভালো বার করেছিলে, কিন্তু সামান্য ভুল হয়ে গেল তোমার। আসলে পিতলের ফুলদানির আঘাতে মাথায় যতটা আঘাত লাগে, মেঝেতে পড়ে গেলে কিন্তু ততটা আঘাত লাগে না। ওখানেই একটা ভুল হয়ে গেল, তাই না? আসলে রাগের মাথায় আঘাত করেছিলে তো, তাই বড্ড বেশি জোরে হয়ে গেছে। দাসবাবু। বিশ্বনাথের ইশারাতে দাসবাবু বাইরে কনস্টেবলদের ডাকতেই তারা এসে ভবানীর হাতে হাত করা পরিয়ে দিল। ভবানীকে নিয়ে দাসবাবু বেরিয়ে যাওয়ার আগে বিশ্বনাথ বলল, ভবানী, যাওয়ার আগে একবার পরীক্ষা করে যাবে না? আসলে দরজাটা বাইরে থেকে ঠিক কিভাবে বন্ধ হয়েছিল সেটা আমি ধরতে পেরেছি কিনা। আমরা সবাই মিলে আবার ওপরের সন্তোষবাবুর ঘরে, মানে সঞ্জয়বাবুর বাবার ঘরে এসে ঢুকলাম। এবার আমরা সবাই রইলাম ঘরের ভেতরে। বিশ্বনাথ পকেট থেকে একটা লাইলনের সুতো বার করে ঘরের দরজার ভেতরের দিকে ছিটকানির সাথে কি যেন করল কিছুক্ষণ। তারপর দরজাটা বন্ধ করে দেওয়ার আগে দরজার ওপরের ফাঁক দিয়ে সুতোটা বাইরের দিকে বার করে নিল। তারপর আমাদের উদ্দেশ্যে বলল, সবাই ঘরের দরজার ছিটকানির দিকে তাকিয়ে থাকবেন, দেখবেন সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে নাকি। আমি ছিটকানির দিকে তাকিয়ে রইলাম, আমার মতো বাকি সবাইও সেদিকে তাকিয়ে রইল। চোখে কিছুই দেখা গেল না, তবে ম্যাজিকের মতো দেখতে পেলাম ছিটকিনিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। তারপর এক সময় সেটা ঠিক ভেতর থেকে বন্ধ করে দেওয়ার মতো বন্ধ হয়ে গেল। বিশ্বনাথ এক সময় বলে উঠল, ম্যাজিক শেষ, এবার দরজা খুলে দিন। সঞ্জয়বাবু আমাদের ধন্যবাদ জানিয়েছিলেন, মানে বিশ্বনাথকে। বিশেষ করে তার বাবার খুনি ভবানীকে ধরিয়ে দেওয়ার জন্য দাসবাবুকে অজস্র ধন্যবাদ জানিয়েছিলেন। দাসবাবু আরও একবার বিশ্বনাথের সাহায্য নিয়ে এই যাত্রায় ওপর মহলের কথা শোনা এবং ট্রান্সফার থেকে বেঁচে গিয়েছিলেন। শুধু বিশ্বনাথ তার ঘরের চেয়ারের ওপর হেলান দিয়ে বসে আমায় বলেছিল, বুদ্ধিটা কিন্তু দারুণ বার করেছিল ভবানী, কিন্তু সামান্যর জন্য ধরা পড়ে গেল। আমি হাসতে হাসতে বলেছিলাম, ভবানী কখনো ভাবতেও পারেনি তাকে ধরার জন্য স্বয়ং বিশ্বনাথ সান্যালকে আসতে হবে। যদি সেটা ভাবতো তাহলে হয়তো আরো শক্ত কোনো প্ল্যান বার করতো, কি বলো? বিশ্বনাথ আর আমি দুজনেই একথায় হেসে উঠলাম। আর এর মাঝে হরি আমাদের হাসি শুনে রান্নাঘর থেকে এই ঘরে এসে বলল, এতে হাসার কি হলো দাদা বাবু? তোমার গোলাপ গাছের চারার চুরি করার লোক পাওয়া গেছে, মানে যে চুরি করেছে। হরি অবাক হয়ে বলল, কই, কোথায়? একবার ব্যালকনি দিয়ে নিচের দিকে তাকিয়ে দেখো। হরি বিশ্বনাথের কথা শুনে ব্যালকনিতে গিয়ে নিচের দিকে ঝুঁকে তাকিয়ে বলল, ও বাবা, এই যে
হরির চিৎকার শুনে আমি নিজে উঠে ব্যালকনির দিকে এগিয়ে যেতে লাগলাম, হরির গোলাপ গাছের চারা কে চুরি করেছে তা দেখার জন্য। আমাদের পেছন থেকে বিশ্বনাথ আবার হা হা করে হেসে উঠল।